নমস্কার, আমি সুবীর চক্রবর্তী। নতুন বছর 2025 সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে 2024 সাল, আজকে শেষ দিন, 31 ডিসেম্বর। নতুন বছরের সবার জন্য রইল শুভেচ্ছা। এবার আসি 2024-এর কিছু ঘটনা নিয়ে। বিশেষ করে ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ, এক হচ্ছে বাংলাদেশ আর এক হচ্ছে পাকিস্তান। এই দুটো দেশের এখন যে অবস্থা, মানে ঘটনা কোন দিকে যাবে কী হবে বোঝা মুশকিল। 5ই আগস্ট শেখ হাসিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, হঠাৎ নিজের প্রাণ বাঁচানোর জন্য ভারতবর্ষে চলে আসেন এবং ওনাকে আসতে কারা কারা সাহায্য করেছিল সেটা বলার দরকার নেই। তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সারা বিশ্বের 57টা মুসলিম কান্ট্রি আছে, কোথাও যাওয়ার সাহস দেখায়নি বা যেতে চায়নি বা রিকোয়েস্টও করেনি। হঠাৎ ভারতবর্ষের মতো একটা দেশ, যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি, মুসলমানরা সংখ্যায় কম, এটা আমি বললাম, আমরা ধর্মনিরপেক্ষ দেশ। তো আমরা হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে, এর আগেও দিয়েছিল। এবং 1971-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির তাড়া খেয়ে অনেকেই বাংলাদেশের মুক্তিবাহিনীরা ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল। তো সেই হিসাবে ভারতবর্ষ পার্শ্ববর্তী দেশ হিসেবে, বন্ধু রাষ্ট্র হিসাবে যেভাবে হেল্প করতে হয় বাংলাদেশকে হেল্প করেছিল। তো এখন কথা হচ্ছে 5ই আগস্টে যে হাসিনাকে ওনার দেশ ছেড়ে চলে আসতে হবে, যেটা বাংলাদেশি যারা আছে, যারা হাসিনা বিরোধী, বিএনপি থেকে শুরু করে, হেফাজত ইসলাম থেকে শুরু করে, বাংলাদেশের ইয়াং জেনারেশন থেকে শুরু করে, ওরা বলে নাকি নাকি বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এবং রর কাছে সব রিপোর্ট থাকে, মানে ভারতীয় এজেন্সি। তা আমাদের দেশের বুঝতে পারলো না যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে, যে হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে হবে। বুঝতে পারলো না। যদি এত অ্যাক্টিভ থাকতো, তার মানে এটা হচ্ছে বাংলাদেশিদের প্রোপাগান্ডা নাম্বার ওয়ান। তো আমেরিকা যে জো বাইডেন সরকার যে হাসিনার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল, এটা তো হাসিনা নিজে স্বীকার করেছে। এবং সেন্ট মার্টিন দ্বীপ দেয়নি বলেই হাসিনাকে ওরা ফেলে দিয়েছে। আর একটা কারণ হচ্ছে, বাংলাদেশিরা বলছে এবারে নির্বাচনে তো বিরোধী দলরা অংশগ্রহণ করেনি, তো এটা কোনো প্রহসন, এটা নির্বাচন না, প্রহসন। তো আমেরিকা তো খুশি ছিল না। তো আমেরিকা দেখছে আমাদের এখানে নাক গালানোর জায়গা নেই, তাই একটা সেন্ট মার্টিন দ্বীপে ইস্যুটাকে খাড়া করে এবং বাংলাদেশের ছাত্রদেরকে হাতে নিয়ে টাকা পয়সা খাইয়ে এমন একটা আন্দোলন করলো বাংলাদেশ আর্মিকে নিয়ে, যাতে হাসিনা দেশ ছেড়ে পালায়। এটা হচ্ছে ঘটনা। এবার বাংলাদেশে যখন বাংলাদেশ থেকে হাসিনা যখন চলে গেল, তখন একটা সরকার তো লাগবে। তো হঠাৎ দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কিনা শান্তির পুরস্কার পেয়েছে, তাকে বানিয়ে দেওয়া হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা, মানে ইন্টারিম গভর্নমেন্ট। তো কথা বলা হয় যে ইউনূস নাকি নোবেল পুরস্কার পেয়েছেন, কিসের জন্য? শান্তির জন্য। উনি কিন্তু নিজে অর্থনীতিবিদ। তো ওনাকে যারা শান্তির পুরস্কার দিয়েছে, তো শান্তির পুরস্কার দেওয়া লোক, এটা ক্লিন্টনের দল দিয়েছে, বারাক ওবামার দল দিয়েছে। তাই এ তো বাংলাদেশে অশান্তি তৈরি করেছে। কিছু মনে করেন, আমার শরীরটা খুব খারাপ, তাই আমি ঠিকভাবে কথা বলতে পারছি না। অশান্তি তৈরি করেছে বাংলাদেশে। আইন ব্যবস্থা বলে কিছু আছে। বাংলাদেশের কে দেশ চালাচ্ছে, কে চালাচ্ছে না বোঝা মুশকিল। পুলিশ যন্ত্র কাজ করছে না, আর্মিরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে,
ব্যবসা করতে দিচ্ছে না, মন্দির ভাঙা হচ্ছে, আবার মসজিদ যে ভাঙা হচ্ছে তাও না, মসজিদও ভাঙা হচ্ছে। আর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এমন টর্চার করা হচ্ছে যাতে হয় ইসলাম ধর্ম গ্রহণ করো আর তাহলে দেশ থেকে চলে যাও। এরকম ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। এদিকে বাংলাদেশ সরকার ইউনিস আসার আগেই তো ইন্ডিয়াকে থ্রেট দিয়ে বসে আছে, আমাকে যদি বাংলাদেশকে যদি ডিস্টার্ব করে আমরা সেভেন সিস্টারে ডিস্টার্ব করে দেবো। তো একে দেওয়া হচ্ছে শান্তির পুরস্কার। বাংলাদেশকে ভারতবর্ষ কবে ডিস্টার্ব করেছিল? বাংলাদেশকে তো ভারত স্বাধীন করে দিয়েছিল, তো ভারত কবে ডিস্টার্ব করেছিল বাংলাদেশকে? বাংলাদেশের লোকরা দাবি করে যে ভারত নিজের স্বার্থে বাংলাদেশের পেছনে দাঁড়িয়েছিল 1971-এ। হ্যাঁ, স্বার্থ তো ছিলই, অবশ্যই ছিল, কিন্তু স্বার্থের বাইরে আরও অনেক কিছু ছিল। তোমরা যখন পাকিস্তান আর্মির মার খেতে খেতে ভারতে আশ্রয় নিয়েছিলে, তখন যদি ভারত বলতো তোদের আশ্রয় দেবো না, কী হতো? তো ভারত বন্ধুর মতো কাজ করেছিল। আর এখনকার বাংলাদেশের জেনারেশন বলছে যাদের বিরুদ্ধে লড়েছিল, মানে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছিল, তারা বলছে ওরাই এখন আমাদের বাবা। আর ওদের সৈন্যদের ডেকে আনছে, বিভিন্ন ক্যান্টনমেন্টে ঢুকিয়ে বাংলাদেশের আর্মিদের পাকিস্তান আর্মি ট্রেনিং দিচ্ছে। আর ওদিকে পাকিস্তান আর্মিকে মারছে আফগানিস্তানিরা। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন একটা সিন, পাহাড়ের উপর 3টে না 4টে পাকিস্তান আর্মি দাঁড়িয়ে ছিল, আর একজন এই মর্টার নিয়ে ঠিক পয়েন্টে ওখানে ব্লাস্ট করে দিয়েছে, সব কটা উড়ে গেছে। একটা চাইনিজ হেলিকপ্টার নিয়ে আফগানিস্তানে পাকিস্তানের সোলজাররা ঘুরতে গেছিল, মানে টল দিতে গেছিল নিচে কী হচ্ছে, একটা মর্টার দিয়ে পুরো হেলিকপ্টারটাকে উড়িয়ে দিয়েছে। তো ওইগুলো ছিল চাইনিজ হেলিকপ্টার। এটা তো বাংলাদেশ এখন ওই চাইনিজ হেলিকপ্টার কিনবে, আর কিনে ভারতবর্ষকে ভয় দেখাবে। বর্ডারে টার্কির ড্রোন বসে দিয়েছে, হচ্ছে ভারতবর্ষ ভয় পেয়ে যাবে। মানে যেচে লাগা বলে না, যেচে লাগা। আসলে বাংলাদেশ চাইছে ভারত একটু বাংলাদেশকে খোঁচা দিক, মানে একটু যুদ্ধ করুক। যুদ্ধ করলেই বিভিন্ন রকম বাহানা নাটক করবে। তো ভারত সেই ওদের পাতা ফাঁদে তো পা দেবে না, যেন ভারতবর্ষের ডিপ্লোমেসির তো অভাব নেই, সব রকম ডিপ্লোমেসি ভারতবর্ষ জানে। আর যখন যেটা করতে হচ্ছে তখন সেটাই করে। এখন ঘটনা হচ্ছে এই বাংলাদেশের চ্যাংড়া পোলাপানগুলো বলছে সংবিধানের কবর দেবে, নতুন সরকার করবে, 158 জন শপথ দেবে, আর মুজিবর জামানার এই সমস্ত কিছু আর রাখা যাবে না, সব ধুয়ে মুছে সাফ করে দেবে। তো যারা যে দেশের জাতির পিতাকে মানে না, হ্যাঁ, সে দেশ আবার নতুন দেশ গড়বে। হ্যাঁ, আমাদের যেমন ভারতবর্ষের জাতির পিতা আছে মহাত্মা গান্ধী, আমরা সমালোচনা করি, কিন্তু কখনো বলি না মহাত্মা গান্ধীকে আমরা জাতির পিতা মানি না, সে যে দলই করুক, কি কংগ্রেস, কি বিজেপি, কি লোকাল পার্টি, হ্যান ত্যান, কিন্তু আমরা জনগণ বলি, কিন্তু কোনো দেশের নেতা এই কথা বলার হিম্মত নেই। এর নাম হচ্ছে ভারতবর্ষ। আর বাংলাদেশের কি চেহারা, মুজিবুর রহমানকে ভুলে গেছে। মুজিবুর রহমানের জমানার যে সংবিধান ছিল, সংবিধানকে রাখা যাবে না, ওটাকে কবর দিতে হবে। যারা বলে সংবিধানকে কবর দিতে হবে তারা ফ্যাসিস্ট না, মুজিবুর রহমান ফ্যাসিস্ট ছিল? কে
কে বোঝাবে? কাকে বোঝাবে? বাংলাদেশ এখন উঠছে। একটা কথা আছে না, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। আরাকান আর্মি ওদিক থেকে চট্টগ্রামে ঢুকে গেছে, ঠিক আছে? আরাকান আর্মিকে সামলাতে পারছে না, এরা আবার ভারতবর্ষের সাথে যুদ্ধ করবে। আগে আরাকান আর্মিকে সামলা, তবে না ভারতবর্ষের সাথে যুদ্ধ করবি। তোদের সাথে যুদ্ধ করতে গেলে আমাদের ইন্ডিয়ান সোলজার লাগবে না, বিএসএফই যথেষ্ট। আমাদের যা ফোর্স আছে প্যারামিলিটারি, ওগুলোই যথেষ্ট। ইন্ডিয়ান আর্মি লাগবে, ডিরেকশান দেবে। কারণ ওদের তো যুদ্ধ করার রেকর্ড নেই, শুধু ডিরেকশান দেবে, এখানে মার, ওখানে মার, ওখানে মার, আর মেরে ওই যে উড়িয়ে দেয়। বেশি আমাদের আর্মি অফিসার নামাতে হবে না। তো 2024 এইভাবে গেল। এখন বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে 2025-এ, এটা দেখতে থাকুন। আর পাকিস্তান আর কত কেলানি খায় আফগানিস্তানের কাছে, এটা দেখতে থাকুন। তো একদিনে তো কিছু পাল্টে যাবে না। এদিকে পাকিস্তান কেলানি খাচ্ছে, আর এদিকে ওর ছেলে বাংলাদেশ কেলানি খাচ্ছে। এদিকে বাংলাদেশ কেলানি খাচ্ছে, ওদিকে ওদের বাপ পাকিস্তান কেলানি খাচ্ছে। এই কেলানি বাপ বেটার কেলানি খাওয়ার দেখতে থাকুন আপনারা। আর আশা করি আগামী বছর সবার শুভ হোক, মঙ্গল হোক। আর তার সাথে সাথে এই বাংলাদেশের এই কাংলুদের যেন বুদ্ধিটা একটু দেয়। আর পাকিস্তানের তো বুদ্ধি নেই বললেই চলে। যেচে করতে গেছিলো এয়ার স্ট্রাইক করতে গিয়ে নিজেরাই পেছনে বাম্বু খেয়ে বসে আছে, এখন বলছে না আমরা হেরে গেছি। রাখছি, গুড নাইট, ভালো থাকবেন সবাই। 2025 সবার জন্য শুভকামনা রইল।